দেন, আমি এটা করব। জলিল ভাইয়ের দেখেছেন ওই সময় তারও হিম্মত আছে। জলিল ভাই এই আপনাদের শাখায় যে টাকা উঠেছে সেই টাকার থেকে কিছু জোগাড় করেছে, বিভিন্ন ভাতার কাছে থেকে ভাতাওয়ালার কাছে গিয়ে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে কিছু ইটা নিয়েছে, নিয়ে 3 তলা পর্যন্ত কমপ্লিট করেছে। 3 তলা পর্যন্ত ফিনিশিং হয়নি, না ফিনিশিং 7 তলায় হয়ে গেছে। তাহলে এই জলিল ভাইয়েরও কিন্তু আপনাদের প্রতি যথেষ্ট মায়া আছে, যার কারণে সে করেছে। আমি কিন্তু তাকে খুব লাইক করি, ভাইয়ের মতো দেখি আমি। আর কি অত নরম সরম মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি যত বড় নরম তারও তার ভিতরে সেই জিনিসটা আমি দেখতে পেরেছি। তো যাই হোক, আমি শিবকুঞ্জবাসীর কাছে ছিলাম ঋণী। আমি কিন্তু সেই ঋণ পরিশোধ করেছি। আপনাদের এখানে একটা শাখা অফিস করে আমি দিয়েছি, সুন্দরভাবে আপনারা সেখানে বসতে পারেন। তারপরে আপনার অনেক আমাদের সময়কালীন অনেক টাকা মৃত্যুবের টাকা দিছি। দেওয়ার পরে 2 বছর গেছে কিন্তু জ্বালাও পোড়াও আন্দোলন, আর 2 বছর গেল করোনা। এই করোনা যে আমাদের 2 বছর আমাদের জীবন থেকে পিছিয়ে নিবে, এটা কি আমরা কখনো ভেবেছি? এটা আল্লাহর একটা গজব সারা পৃথিবীর মানুষের উপর আল্লাহ নাযিল করেছিল। কারণ আমরা মানুষ নাফরমানি হয়ে গেছি। আল্লাহ যেগুলো আল্লাহর কাছে যে ওয়াদা করে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা সেই ওয়াদাগুলো ভঙ্গ করে ফেলেছি। আমরা সে কাজগুলো ঠিক মতো করছি না, সেটাই কিন্তু আল্লাহ আমাদের উপর একটা গজব নাযিল করেছিল। তো যাই হোক, এই করোনার 4 দিন আগে 28,60,000 টাকা মৃত্যু বিয়ের টাকা দিচ্ছি। 4 দিন পরে করোনার আবির্ভাব টাকা দিল। আমরা কি জানতাম এই করোনা 2 বছর থাকবে? আমরা কেউ জানি না। আমি শাহজাহান ভাইয়ের কাছে গেলাম, শাহজাহান ভাইকে বললাম, শাহজাহান ভাই আমার শ্রমিকেরা মারা গেল ভাই, ট্রাক চলছে, সব চলছে, আমার এই সিএনজির শ্রমিক, বাসের শ্রমিক না খায় অপমান। তখন শাহজাহান ভাই বলল, তুমি ডিসির কাছে যাও। আমি ডিসির কাছে গেলাম। ডিসির কাছে যাওয়ার পরে ডিসি আমাকে বলল যে তুমি আপনি আমার কাছে সকলের কাগজগুলো জমা দেন, আর প্রত্যেকটা থানায় থানায় বলে দেন তারা যেন কি বরাবর জমা দেয়। দুঃখজনক হলেও সত্য, এই ঘটনাটা যদি আমি আগে জানতাম, প্রত্যেকটা জায়গায় আমি এই কথাগুলো বলতাম। কালকে আমি ভোটের জন্য গেছি আর্কের কাউন্টারে, তাদের গ্যারেজে গেছি। ওই জায়গায় আমাকে একজন কাউন্টার মাস্টার বললো, তার নামটা আমি বলবো না, পরে হয়তো তার সমস্যা করবে। বললো, হেলাল ভাই, আমি আপনার কাছে যাওয়ার এত চেষ্টা করছি। তা আমি বললাম যে তুমি গেলে না, তুমি তো আমার কাছের লোক। ভাই, এই করোনার ভিতর যেদিন আপনি ডিসির সাথে মিটিং করে বলে যাচ্ছেন, পরের দিনই এই শহীদ কবির আহমেদ মিঠু ডিসির কাছে গেছে। আমি ওই জায়গায় ছিলাম, মিঠু সেটা ক্লিয়ার করে নাই। আমি কেন বলিচ্ছে যে স্যার, বগুড়া বর্ডার শ্রমিক ইউনিয়নের অনেক সম্পদ আছে, হেলালেরও আছে, ওই জায়গায় আপনার কিছু দিতে হবে না। তাহলে এই কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। তখন আমি বললাম, তুমি ছেলের নামটা খালি মুখে থাকিস, বলবো না, ওই ছেলের ক্ষতি হয়ে যাবে। আর তুমি এই কথাটা ভাই আমাকে 1 মাস আগে বললে না কেন? আমি সব জায়গায় যাই আর মুখোশটা খুলে দিচ্ছি, আমি কি রকম বেঈমান। তাই আজকে দেখেন ভোট করতে আসছে। ও মানা করার পরে ডিসি মনে করছে সত্যি তাই দেয়। এই কারণে কিন্তু অনেক জায়গায় টাকা পাচ্ছে, অনেক জায়গায় পাইনি। তবে মানিক ভাই আপনাদের জন্য কিন্তু অনেক করেছে, আমি শুনেছি। মানিক ভাইয়ের কাছে আমার আন্তরিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ থাকবে। আমাকে মানিক ভাই ঋণী করে দিয়েছে। এই ঋণ কোনদিন যদি আমি সুযোগ পাই, মানিক ভাইয়ের এই ঋণ আমি শিবগঞ্জে এসে পরিশোধ করে যাব, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, ইনশাআল্লাহ। সেই মিঠু এখন বলে হেলাল করোনার ভিতরে কিছু করেনি, নিজে তো করেইনি,
আমাকে করার সুযোগ দেয়নি। বুঝেন আপনারা তাহলে যখন লতিফ ভাই অসুস্থ হলো 11-13 জন নেতা করলো আমার সাথে বেইমানি, আমি হয়ে গেলাম একা। সেই সময় লতিফ ভাই অসুস্থ হওয়ার পরে এই মিঠু আমার বাড়িতে পাক করা শুরু হলো। ও তার আগে আরো একটু কাহিনী আছে। মিঠু সাধারণ সভার পরে 176 টাকা পরিশোধ করার পরে যে টাকাটা পাতো সেই টাকাটা তাকে আমি বললাম যে এই টাকাটা তুমি নিয়ে যাও আর 5 টাকা জমা দাও। তখন সে আমাকে বলল যে তুমি একটা চেক মারফতে দাও। এই কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। সাধারণ সভায় ও বলল কি আপনারা গেছিলেন না সাধারণ সভায়? আমি হিলালকে 8 লক্ষ টাকা দিছি, ওই আর আমার টাকা দিছে, এই টাকা তার চেক। আরে বেটা তুই কি আমাকে 3700 শ্রমিকের ভর্তির টাকা দিছিস? তুই আমাকে দিয়েছিস 176টা ভর্তির টাকা। বাদ বাকি যে টাকাটা কাটিস তুই আমাকে বললি যে আমাকে চেক মারফতে তুমি দাও। আমি সেটা আমি সরল সাদা বিদায় আমি চেক মারফতে সেই টাকাটা দিলাম। আর ও কত বড় ক্রিমিনালি করলো চিন্তা করেন। তারপরে আপনার সাধারণ সবাই আর কি বললো যে আমি ভর্তির টাকা সব দিয়ে দিচ্ছি, আর টাকা পাবে না। আর দেখেন এই দেখেন কতজন আরো টাকা পাবে, এরকম প্রায় 3500 কতজন টাকা এখনো পাবে ওর কাছ থেকে। তারপরে ঢাকা থেকে নিয়েছিল একটা দালালকে ভাড়া করে, ওসমান আলীকে। সে বলল কি যে বগুড়া জেলা বাস মিনিবাস পোস্ট মাইক্রোশ্রমিক ইউনিয়ন, তাহলে আমার এই সিএনজি শ্রমিক ভাইরা কোথায় যাবে? চিন্তা করেন তাহলে কত বড় ক্রিমিনাল। এই সিএনজি রেজিস্ট্রেশন নাম্বার পলাশ নামে একটা ছেলে বার করে নিয়ে এসেছিল। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পলাশ বিভিন্ন জায়গায় আমার শ্রমিক ভাইদেরকে ধরে 500 টাকা করে নিয়ে এই এই বই দিত। আমি টের পেয়ে পলাশকে বাইরে থেকে বান্ধে নিয়ে এসে 2 লক্ষ টাকা দিয়ে সেই রেজিস্ট্রেশন কিন্তু আমার কাছে আছে বিদায় 2টা সংগঠন আমি এক জায়গায় করে রেখেছি। কেউ কিছু করতে পারছে না, আমি হয়তো থাকবো না, তখন কিন্তু আপনাদের সংগঠন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তাতে কিন্তু আপনাদের শক্তি কমে যাবে। আমি হয়তো সিএনজি নিয়ে থাকবো তখন, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই 2টা সংগঠন একসাথে থাক, তাকে আমাদের শক্তি না বেশি পাচ্ছে। তাহলে আমার চিন্তা কি আর মিঠুর চিন্তা কি? চিন্তা করে সাধারণ সবার আগে 11 জন নেতা আপনাদের আমার জীবনে দেখি না এরকম। 13 জন নেতা 11 বছর আপনাদের টাকা খালো। যারা সদস্য তারা 20 লক্ষ টাকা করে নিয়েছে 11 বছরে। যারা বিভাগীয় নেতা তারা নিয়েছে 25 লক্ষ টাকা করে। সাধারণ সভার আগে আপনাদের মাথায় লাঠি দিয়ে মিঠুর কাছে 5,000 টাকার জন্য বিক্রি হয়ে গেল। তাহলে এরা কি? এরা মানুষ, এরাও মানুষ না, এরা আপনাদের শত্রু। শামীম, মানিক, রানা, মিলন, বাদবাকিগুলো নাম বললাম না, এদেরকে আপনারা চিহ্নিত করেন এবং এদেরকে কোনো ভোট আপনারা দিবেন না। সাধারণ সভার আগে লতিফ ভাই যখন অসুস্থ হলো তখন মিঠু আমার বাসায় যাতায়াত শুরু করলো। একদিন সন্ধ্যায় আমি বাসায় ছিলাম না, আমার বউ মকরবের নামাজ পড়ে কেবল উঠেছে। মকরবের নামাজের পরে সে ওই পাঞ্জাবি গাইডের সূরা ইয়াসিন ওকে আরো বড় বড় সূরা গুলো পড়ে। মিঠু যাওয়া থেকে নামাজ পড়ে ওই দিন আর কোন সূরা পড়ে নাই। মিঠু যাওয়ার পরে মিঠুকে বসতে দিয়েছে। মিঠু বসে বাড়ি হেলাল নাই না, তাহলে ভালোই হলো।
আপনারা হেলালত বুঝে আমার সদস্য পদটা ফিরে নিয়ে দেন। তখন আমার বউ বলেছে যে না, তোমার তার সদস্য পদ ফেরত দেবে না, কারণ তুমি শ্রমিকের টাকা মারা খেয়েছ। তখন মিঠু ওই পাঞ্জাবি গাইডটা ছিল টেবিলে, মিঠু তখন ওই পাঞ্জাবি গাইডে হাত দিয়ে বলে যে আমি শপথ করেছি ভাবি, জীবনে হেলালের বিরুদ্ধে যাব না, হেলালের বিপক্ষে যাব না, হেলালের ক্ষতি করব না, আপনাদের ফ্যামিলিরও ক্ষতি করব না, যদি করি আল্লাহ যেন তার বিচারে এই পৃথিবীতে করেন। তখন আমার বউ বলেছে সবাই যখন, তাহলে আমি ইয়াসিন সূরাটা বার করে দিই। ইয়াসিন সূরা বার করে দেওয়ার পর ওই ইয়াসিন সূরার উপর হাত দিয়ে সে ওয়াদা করে, করার পরে সে আজ আমার এগেইনস্টে ক্যান্ডিডেট হচ্ছে। ইয়াসিন সূরা কি? ইয়াসিন সূরা হলো কোরআনের কলিজা। সেই কলিজায় হাত দিয়ে যে মিথ্যা কথা বলে তার মুখে কি অন্য কোনো কিছু শোভা পায়? কোনো কিছু শোভা পায় না। ও একটা মির্জাফর, ও ইহুদির বাচ্চা, মিথ্যা কথা বলে, সে মানুষের ভিতর পড়ে না। আর বাসা কোথায়? আর বাসা মুর্শিদাবাদ। আর বাবা করত ট্রাকের চালানি মুর্শিদাবাদে। একটা কাগজ একজন আমাকে দিয়েছে, এ জায়গায় আছে, আপনারা দেখেন, তাহলে ওর পরিবার সম্পর্কে আপনারা জানবেন ওরা কি। আর আমি হলাম বগুড়ার সন্তান, কিন্তু আপনাদের ভাই। আমি যদি মারেও যাই ফিরেও তাকাবো, কিন্তু তাহলে আপনারা মুর্শিদাবাদকে ভোট দেবেন না বগুড়ার ছেলেকে বা ভোট দেবেন? এটা আপনারা মনে রাখেন, কারণ আজকে 28 কোটি টাকার সম্পদ করেছি বিদায় লাল পরিচ্ছে, কিন্তু স্বাধীনের পর থেকে কেউ যেটা করতে পারে নাই। আমার যে স্বপ্ন ছিল আমি হেলাল কিন্তু সেটা করে দেখাচ্ছি। তারপরে 3-4 দিন আগে মাঠডালি মোড়ে একটা বক্তব্য দিয়েছে, হেলাল মূর্খ। আচ্ছা, আমি কি আপনাদের বলছি আমি শিক্ষিত? আমি 8% মূর্খ, আচ্ছা তুই শিক্ষিত, তাহলে তুই একটা কাজ কর, ঢাকা ভার্সিটির যা, ওই জায়গাতে তুই প্রিন্সিপালগিরি কর, দরকার নাই। তারপরে আবার কি ইসলামের কথা বলে, খায়া আছে কি না খায়া আছে, 45 দিন ধরে হবে পাঠাইছি, আমি হেলাল একটা মাদ্রাসা করছি, মাদ্রাসাটা ভেঙে গেছিল আমার পাড়াতে, চকসুতাপুর হাফেজের মাদ্রাসা। সবাই আমাকে ধরলো যে ভাই টাকা তুলে মাদ্রাসাটা করা হোক। আমি বললাম যে মানুষের কাছে যাওয়ার দরকার নাই, আমি ব্যবস্থা করেছি। 20 লক্ষ টাকা আমি আমার পকেট থেকে দিয়েছি, 10 লক্ষ টাকা আমি তুলে দিয়েছি, 30 লক্ষ টাকা দিয়ে চকসুতাপুর হাতে দিয়ে মাদ্রাসা 4 তলা পর্যন্ত বিল্ডিং করে দিচ্ছি। তাহলে আমি কি করি আর তুই কি করিস? বেটা তুই একটা ভালো কাজ করছু বলে টাকাটা তুই সামনে একটা বল আমার যে একটা ভালো কাজ তুই করছু। তারপরে আর একটা কাজ করেছি, সেটা হলো আপনার আমাদের নামাজপুর কাছে আঞ্জুমান গোরস্থান করছে, পরে আপনারা দেখেছেন অনেকে, ওই জায়গায় একটা মসজিদ আছে, চাচা পাগলার মাজার ও মসজিদ, নাম শুনছেন আপনারা? 12 বছর হলে প্রতিষ্ঠিত সভাপতি হয়েছে ওই মসজিদে। আমার টাকা দিয়ে ওই মসজিদটা আমি কমপ্লিট করেছি, কারণ আমি বিগত দিনে দেখেছি যে ওই কবরস্থানের মাটি দিয়ে হাত ধোয়ার জায়গা ছিল না। তখন আমার স্বপ্ন থাকে যে এই জায়গায় একটা মসজিদের প্রয়োজন আছে। আপনার কারো যদি সৌভাগ্য হয় আপনারা ওই জায়গায় যায় এখন 1 ওয়াক্ত নামাজ পড়েন, দেখতে পারবেন যে কিভাবে মসজিদটা করেছি, কত সুন্দর করেছি। আজও ওই মসজিদের আমি সভাপতি হয়ে আসছি। 3 তলা আবার কাজ শুরু করছি একটা ইতিমখানা বানানোর জন্য। তাহলে আমার পরিকল্পনা কি আর ওর পরিকল্পনা কি চিন্তা করেন।
তারপরে শাহ ফতে আলী পরিবহন যে আমার গাড়ির নাম দিছি, শাহ ফতে আলীর মাজারের কিন্তু আমি সেক্রেটারি, ডিসি সভাপতি আমি সেক্রেটারি, শাহ ফতে আলী মাজার রাজ ফতে আলী বাজারের সাথে কিন্তু আমি সেক্রেটারি বিদায় আমার পরিবহনের নামও দিচ্ছি শাহ ফতে আলী পরিবহন। ওই মাজারে আগে বেহাল দশা ছিল, আমাকে যখন ডিসি সহ সাধারণ সম্পাদক বানালো তারপরে এত সুন্দর করছি। এখন আপনারা মাজারে গায়ে দেখেন, খুব কামালি মাজার কিন্তু দুপুরে এক বেলা করে খাওয়ার ব্যবস্থা করেছি মুসাফিরের জন্য। প্রতিদিন দুপুরে 200-300 মুসাফির ওখানে খায়, কিন্তু এই টাকাটা মাজারের টাকা না, আমরা কয়েকজন কমিটির লোক আছি, এই কমিটির লোক মিলে আমরা এটার ব্যবস্থা করেছি। ওই মাজারে বিসিকে 100 শতক জায়গা ছিল, সেই জায়গায় একটা শিশু হাসপাতাল করে দিয়েছি। 10 টাকার বিনিময়ে ডাক্তারের থেকে শুরু করে ওষুধ পর্যন্ত ওই জায়গায় দেওয়া হয় বাচ্চাদের জন্য। তারপরে যে জায়গায় হাসপাতালটা করেছি তেলিপুকুর, ওই জায়গায় যায় দেখতে এই সাইডে একটা 4তলা স্কুল। ওই স্কুলের আমাকে 8 বছর হলে ম্যানেজিং কমিটির সভাপতি বলে তারা রাখছে। আমি ওই জায়গায় একটা স্মৃতি রাখার জন্য আমার 9 লাখ টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী ধরে 4তলা একটা স্কুল ভবন নির্মাণ করে দিয়েছি। মানুষ মরণশীল, মরতে সবার হবে, 2 দিন আগে আর পরে। ভালো কিছু করে গেলে মারা যাওয়ার পর সেটাই কিন্তু পৃথিবী ফুটে ওঠে। আমি যে কাজগুলো করেছি সাতটায় জানি, আমি মারা যাওয়ার পরেও কিছু না কিছু ফল আমি পাবো। তুই কিছু ভালো কাজ কি করছে একটা যদি বলতে পারি, আমি এর থেকে চলে যাবো। আজকের পর থেকে আমি আর নির্বাচনে প্রচারণা করবো না, নির্বাচনও করবো না, একটা ভালো কাজ যদি আমি চ্যালেঞ্জ করছি, দেখাতে পারবে না। আজকে 28 কোটি টাকার সম্পদ দেখেন। আর একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো সাধারণ সবাই কিছু দালাল লেগে দিছিল। আমি হিসেব দেওয়ার পর এই দালালেরা কিন্তু হয়ে করে উঠছিল যে আমার কাছ থেকে টাকা পাবে, আমার কাছ থেকে টাকা পাবে। আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার আগে আমি তাকে বললাম যে আপনি অডিটার নিয়ে আসেন, রি অডিট করেন, ইউনিয়ন যদি আমার কাছ থেকে টাকা পায় আমি সে টাকা দিয়ে দেব, আর যদি না পাই তাহলে আমাকে ক্লিন সার্টিফিকেট দিতে হবে। অডিটার নিয়ে এসে রি অডিট করে আমাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে। তারপরে কিন্তু আমি নির্বাচনে ওয়ার্ডে বাড়াইছি। আমার কাছ থেকে ইউনিয়ন কোনো টাকা পাবে না, আমি আরো 12 লক্ষ টাকা পাবো। এই যে সাধারণ সভা দিলাম, এখন কি কোনো টাকা নেই আমি কারো কাছ থেকে? এই সাধারণ সভার যে খরচটা হয়েছে 12 লক্ষ টাকা, আমি ইউনিয়নকে 12 লক্ষ টাকা ধার দিছি, আমি আরো 12 লক্ষ টাকা ইউনিয়নের কাছ থেকে পাবো। তাহলে চিন্তা করেন আমি ভালো না আমি কি ভালো? আপনি ভালো। আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তবে পড়ি, কিন্তু ওর মতন মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা কথা ভাবতে যাই না। আমার জীবনে না শব্দ বলতে কিছু নাই। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগে থেকে পরেও কেউ যদি কোন দাবি আমার কাছে করেছে, ইউনিয়ন থেকে না দিতে পারলেও আমি আমার পকেট থেকে বার করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আল্লাহ আজকে আমার কিন্তু কিছু কাম নাই। আমার একটা ছেলে, 5টা মেয়ে। ছেলেকে লেখাপড়া শেষ করে ব্যবসা করবে, ব্যবসার ভিতর তাকে ঢুকে দিয়েছে। আমি বলেছি পরিবহনে তুমি আসবে না। আমার 2টা মেয়ে বিয়ে দিছি, 2টা জমজ নিয়ে আছে। মানুষের 2 বিয়ে বড় করা কি অপরাধ? আমি 2টা বিয়ে করেছি, সব টাকার চাইতে 4টা বিয়ে করছি আমি বলে। তারপরে 5 কোটি টাকা মর না, 5 কোটি টাকা মর না হতেই পারে। তৃতীয় বিয়ে যদি করি সে নিয়ে তো একটা ভয় আছে না? ভয়ের জন্য হয়তো সে বলতে পারে আমাকে 5 কোটি টাকা মর না বন্ধ হয়নি, মর না 5 কোটি টাকা দান দিচ্ছি, কিন্তু আমি তো 5 কোটি টাকা পরিশোধ করিনি। 1,30,000 টাকা আমি মর না আমি নগদ দিচ্ছি আমি। আর সেটা সে কালার করছে কি
5 কোটি আপনাকে সে বিয়েটা কমে করেছি আমি 2004 সালে 2004 সালে আর আমি 7 সালে হলাম সাধারণ সম্পাদক। বুঝেন এই জায়গাটা কত বড় মিথ্যা কথা বলে। আমার দুটা জমজ নিয়ে আছে আমার এই বইয়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। আমার বউ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। দেখেন নির্বাচন করেছি, নির্বাচনের প্রচারণা আমরা করবো। আমি মোটর শ্রমিক ইউনিয়নে কি করতে পেরেছি না পেরেছি তার উপর বলছি, ফ্যামিলি নিয়ে তারা কি ঠিক আছে এটা? তাহলে কত বড় খারাপ চিন্তা করেন। আমার কথা হলো এই সংগঠনকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। তারপরে দেখেন আমার আর একটা স্বপ্ন জেগেছে, সেটা হলো যে আমাদের শ্রমিক ভাইদের অনেক মেয়েরাই কিন্তু শিক্ষিত মেধাবী, চাষা মামার জন্য তাদের চাকরি হয় না, কাজে বেকার বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার সময় বুঝতে পেরেছে আমাদের দেশের নার্সের সংকট, ডাক্তারের সংকট। আমি ঢাকায় কথা বলেছি, আমাকে বলেছে যে বগুড়ায় যে নার্সের ইয়েটা হবে এটা আপনাকে দেওয়া হবে। আমি যে হাসপাতাল থেকে করেছি ড্রাইভার ট্রেনিং সেন্টার, আমি এটা নার্সিংয়ের জন্য কোচিং সেন্টার করে দেবো। আমি যদি নির্বাচিত হতে পারি এই কোচিং সেন্টারটা করে দেবো। আমি আমাদের শ্রমিক ভাইদের মেয়েরা ওই জায়গায় কোচিং করে একটা সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট দিয়ে তার একটা চাকরি হইবে, সর্বনিম্ন বেতন 30,000 টাকা। তাহলে আমার ওই শ্রমিক ভাইয়ের পরিবারটা স্বাবলম্বী হয়ে যাবে না? ওর মাথায় কি, ওর বই বলে শিক্ষিত অনেক মানে, ওর মাথায় কি এরকম কোন বুদ্ধি আছে? তাহলে শ্রমিকের জন্য কে ভাবে আর কে ভাবে না, আপনারাই সেটা চিন্তা করে দেখেন। আমার পরিকল্পনা কি আর ওর পরিকল্পনা কি? তা আমার পরিকল্পনা আছে, আমি যদি হতে পারি এটা অন্য কারোর জন্য করবো না, আমার শ্রমিক ভাইদের জন্য, শুধু অন্য কারোর জন্য না। আস্তে আস্তে তার বেতন 30,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে। আমি যখন চেন মাস্টারি করি তখনও আমার 6-7টা গাড়ি ছিল। এই মিলনের কথা বলেছে না, মিলনের কি ছিল? মিলন ভাত পাতো না, আর বাপের 2টা বউ। আপনি তো নিয়েছেন মিলন, ওর মিলন ভাত পাচ্ছিল না। এখন তার গাড়ি কটা সেটা জানেন? 4টা গাড়ি বাড়ি করেছে। আর বেটা জারকা হয় আর রুয়ের মাথা ধুতে ওরা জারকা মাছ। আর আমি কোন জায়গাতে এবারে ভোট দেখলাম না। সুয়ারের বাচ্চা একটা। আমি 17 বছর কাউন্সিলর ছিলাম, এত সাহায্য করছি আর পরিবারে। আমি চিন্তা করা যাবে না, 5 বছর ছিলাম প্যানেল মেয়র। এইবারে আমি মেয়রের টিকিট চাচ্ছিলাম, আমাকে দেয়নি, বিদায় আমি দাঁড়াইনি। কিন্তু আমার ভাইস সেক্রেটারি দিচ্ছি, সে কিন্তু এখন কাউন্সিলর, তাকে তুলে নিয়ে এসেছি। আমি সারা জীবন থাকতে চাইলাম কিন্তু আমি কাউন্সিলর হয়ে থাকতে পারতাম, কিন্তু আমার কষ্ট, আমাকে কেন মেয়রের টিকিট দেওয়া হলো না, এই কারণে আমি দাঁড়াইনি। সেটা তো মিঠুর ভাই একবার হচ্ছিল কাউন্সিলর টিকু, 5 ভাই কাউন্সিলর হয়ে ওই ভাই কিন্তু খায় ঢালছে। আবার 5 ভাই মিলে ভোট করছে, কারণ শ্রমিক ইউনিয়নে ওই যে সেক্রেটারি হয়, 5 ভাই কিন্তু সেক্রেটারি হয়। আপনাদের অত্যাচার করে মারবে, আর মারা গেছে। যাই হোক, এখন সিএনজি শ্রমিক যারা আছে, আপনারা 10 টাকার একটা টিকিট কাটবেন, গোটা বগুড়ায় ঘুরবেন, কোন টাকা আর আপনাদের লাগবে না, 10 টাকা। তারপরে যারা ভর্তি হন নাই তাদের জন্য সুখবরে 5,000 টাকা করবো ভর্তি ফি। আমি আপনাদের একটা জিনিস দেখেছি, এই সাধারণ, আমার কিন্তু রাস্তায় থাকার কথা না, আমি চেয়ারে থাকবো, 8 জন নেতা রাস্তায় কাজ করবে। কিন্তু এই সাধারণ সভার পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি দেখেছি আপনাদের দুরবস্থা দেখেছি। আপনারা দত্তবাড়ি যারা যান, খুব কষ্টের ভিতরে আপনাদের থাকতে হয়, খুবই কষ্ট। আমি এটা খেয়াল করে দেখেছি। তারপরে আর একটা জিনিস আমি উপলব্ধি করেছি, যখন আপনারা হাইওয়েতে ওঠেন
তখন মনে হয় যে একটা মার্ডার করছেন আপনারা। আর মনে মনে কন যে আল্লাহ আজরাইলের সামনে যেন আমাদের খাওয়ায় না। আজরাইল মানে হলো পুলিশ, পুলিশের পাল্লায় যেন আল্লাহ না খাওয়ায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হই আপনাদের সাথে নিয়ে আমি এটা মোকাবেলা করে মানে আপনাকে যেন পুলিশ ডিস্টার্ব না করে এটা আমি করবো, এটা আমি ইনশাআল্লাহ করবো আপনাদের সাথে নিয়ে। কিন্তু আর একটা জিনিস আপনাদের আমার খুব খারাপ লাগে, আপনারা একটু বদমাইশ আছেন। যেটা হলো দেখেছি আমি একটা ড্রাইভার যদি বিপদে পড়ে তার বিপদে ফেলে দিয়ে আপনারা আর এক কিন্তু আপনাদের এটা করা যাবে না। আপনারা পিঠের ভাগ আপনারা নিজেরাই জানেন না। একটা এটা এখন করার দরকার না, আবার কাল থেকে করবেন তাহলে কিন্তু পারবো না। নির্বাচনের পরে আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, আপনারা যদি কোন সিএনজি কোন জায়গায় ধরে 10টা মিনিট ওয়েট করবেন, একজন ধরছে আরেকজন হচ্ছে আগে যাবেন, এরকম ভাবে 10টা মিনিট সার্জারি করবেন। 10 মিনিটের ভিতর আপনাদের ওখানে 200টা গাড়ি জমা হবে। আপনারা আমার কাছে টেলিফোন করবেন, আমি চলে আসবো। আপনাদের এই সমস্যা সমাধান না করা পর্যন্ত আমি ঘরে যাব না, আপনাদের সাথে থাকবো আমি ইনশাআল্লাহ। তারপরেও আমি কয়েকদিন আগে হাইওয়ে এসেছিল, ওখানে বসেছিলাম, তার সাথে বসেছিলাম যে স্যার নির্বাচন পর্যন্ত আমার শ্রমিক ভাইদের কোনো সমস্যা করেন না, আপনারা আপনার সাথে নির্বাচনের পরে বসবো, বসে একটা গাইডলাইন তৈরি করে দিয়ে তারপরে আমার সিএনজি ভাইরা চলবে, কোনো সমস্যা হবে না। আমাকে বলেছে যে ঠিক আছে সাহেব এখন তো আপনার সময় দিলাম, তারপরে তো চাকরি করি, হাইকোর্ট থেকে আমার অর্ডার আছে, আমি হাইকোর্ট আপনাকে দেখতে আসছি না, কিন্তু আমি আবার এই কথা বলবো। সে বললো আপনাদের সুখবর আছে, হাইওয়ে রোড হয়ে গেলে পরে এই সিএনজির ড্রাইভারে গেলে 2 সাইডে 2টা রাস্তা হবে, তখন আর আপনাদের এই সমস্যাটা থাকবে না। কিন্তু যে কয়েকদিন এই সমস্যার সমাধান না হবে, আমি আপনাদের সাথে থেকে আমি কথা দিচ্ছি আপনাদের সেটা পূরণ করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, দীর্ঘদিন চলার পথে কোন সময় কারোর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি কারোর উপর যদি কোনো নির্যাতন করে থাকি, কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি, আমি আপনাদের কাছে আপনাদের ভাই বন্ধু ছেলে হিসাবে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা ইনশাআল্লাহ। তারপরে আপনাদের এখানে একটা ক্যান্ডিডেট আছে পালকি মার্কা, আমার পৃথিবীর অনেক দিনের স্বপ্ন, আপনারা ওকে একটা করে ভোট দেবেন। তারপরে আর একটা আছে আপনার বাছুর মার্কা মোকামতলা, ওর দিকেও আপনারা একটু দেখবেন। তারপরে হলো যে আপনাদের এলাকার ছেলে এই লেবু যদি কোনো ভুল করে থাকে আপনাদের কাছে, লেবুর পক্ষে থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি। লেবু কিন্তু ভালো ছেলে, দীর্ঘদিন আমার সাথে আছে। লেবুকে আপনারা ক্ষমা করে দিয়ে লেবুকে একটা করে ভোট দেবেন। আপনারা কি লেবু কি ভোট দেবেন? হাত তুলে একটু আমাকে বলেন তো। আর সবাই একটা হাত তুলবেন, সবাই প্লিজ সবাই একটা হাত তুলবেন, লেবুকে একটা করে ভোট দিবেন আপনারা। তারপরে আরো ক্যান্ডিডেট আছে, তারকে ভোট দেবেন। আর একটা আমার ছোট ভাই আছে আমার বগুড়ায়, খেজুর মার্কা, আমরা কি রে লিটন নাম, অত একটা করে ভোট দেন। আমার সাথে যারা সফর সঙ্গী আছে তাদেরকেও একটা করে ভোট দেবেন। আর একটা দালাল আছে মাইক মার্কা আসি, অত একটা করে ভোট দেবেন। সাকওয়াত আছে একটা সবলা মার্কা। তারপরে হলো ইয়া কপিল আছে, और मार्का स्टीयरिंग और भाई चोर করে কারে और দিতে কোদাল মার্কা। তারপরে আমজাদ ভাই আছে, তারপরে আরো এরকম আছে, জৌরুল আছে প্লাস মার্কা, খরগোশ আছে, গোলাপ ফুল মার্কা আছে, তারপরে পানির ট্যাঙ্কি আছে, কেটলি আছে। সবাইকে একটা করে ভোট দিয়ে ও কলা মার্কা যেটা খুলে আছে সেটা মিলে গেছে। কলা মার্কা একটা আছে,
সবাইকে দিন। ওই যে ব্ল্যাকবোর্ড মার্কা আছে, ওই যে বিলাল একটা আছে, তারপরে এই যে দরজা মার্কা একটা আছে, সবাইকে একটা করে ভোট দিন। ওই যে জয় আছে হাতি মার্কা, আমারটাই আমি বলিনি, আমার মার্কা আনারস। ভোটের দিনে আপনারা একসাথে গাড়ি পাঠিয়ে দেবো, একসাথে গাড়িতে উত্তরে আমারও গাড়ি চলে যাবে, আপনাদের সাথে নিয়ে ভোট দিয়ে আসে। আপনারা খাওয়া দাওয়া করে যদি মনে করেন যে থাকবেন সারাদিন, তাহলে আপনারা ভোটের সেন্টারের সামনে থাকবেন এবং ভোটের রেজাল্ট হওয়ার পরে রাত্রেও একবেলা খাওয়ার ব্যবস্থা করছি আমি, রাত্রেও আর একবেলা খায় রেজাল্ট নিয়ে আপনারা চলে আসবেন আমার কাছে পাশে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শরীর ভাইয়েরা, প্রিয় শরীর ভাইয়েরা, আমাদের সভাপতি সবার বৈশিষ্ট্য আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। শ্রমিক ভাইরা সবাই আপনারা যে রেস্ট্রি অফিসে আসবেন, রেস্ট্রি অফিসের ভিতরে আসবেন, বসে আপনারা আমার সাথে একমত খাওয়া যাবেন, যেটাই হোক। ধন্যবাদ সবাইকে। আসেন ইনশাল্লাহ সবাই। আমি নিজেও থাকবো আপনাদের সঙ্গে খাবার। আপনারা সবাই রেস্ট্রি অফিসের মধ্যে ঢুকে